আইসিটি ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটারের যে পারফরমেন্স আছে, পারফরমেন্স নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো পারফরমেন্সের সাথে রিলেটেড যে টার্মস গুলো আছে, যেমন হচ্ছে রেসপন্স টাইম, সিপিইউ এক্সিকিউশন টাইম এবং হচ্ছে থ্রুপুট। এরপরও যে আমাদের এই টপিকস থেকে যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো শেয়ার করব। তো আমরা শুরুতেই প্রথমে জানবো হচ্ছে কম্পিউটারের যে পারফরমেন্স আছে, পারফরমেন্স মূলত কাকে বলা হয়। তো পারফরমেন্স বলতে আমরা বুঝবো হচ্ছে আমরা মনে করি যে ১০ জন লোককে একটি কাজ দিলাম, সেম কাজ আলাদা আলাদা করে ১০ জন লোককে দিলাম। তো সেখান থেকে সবাই কিন্তু একই টাইমে কাজটা শেষ করলো, কিন্তু কথা হচ্ছে সবার পারফরমেন্স কি ভালো। অর্থাৎ আমার পারফরমেন্স বলতে বোঝায় কে কত সুন্দরভাবে বা কত ভালোভাবে কাজটা করতে পারলো, সেটাকে মূলত আমরা বলি যে পারফরমেন্স বলে থাকি। তো পারফরমেন্স কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু সেম। কম্পিউটারের ক্ষেত্রে পারফরমেন্স মানে হচ্ছে ওই কম্পিউটার, আমি যদি একটা কাজ ১০টা কম্পিউটার দিয়ে কমপ্লিট করার পর সবচেয়ে কম সময়ে আমার কোন কম্পিউটার করে দিতে পারছে, তাহলে অথবা কত ভালোভাবে কাজটা করে দিতে পারছে, যে এই কথাটাকে আমরা বলবো হচ্ছে পারফরমেন্স। তাহলে পারফরমেন্স মানে হচ্ছে সম্পাদিত যে কাজ কোন একটা যন্ত্র দ্বারা সেটা কতটুকু ভালো হয়েছে, পরিমাণটাকে আমরা বলবো পারফরমেন্স। আর এই পারফরমেন্স কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেসপন্স টাইম, থ্রুপুট এন্ড হচ্ছে এক্সিকিউশন টাইম। মূলত এই তিনটি বিষয়ের উপর কম্পিউটারের পারফরমেন্সটা নির্ভর করে বা যন্ত্রের পারফরমেন্সটা নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা যদি পারফরমেন্স বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো টার্মগুলো আছে, তার মধ্যে আছে রেসপন্স টাইম, এক্সিকিউশন টাইম, আর একটা হচ্ছে থ্রুপুট। তো রেসপন্স টাইম এবং হচ্ছে এক্সিকিউশন টাইম যদি বুঝতে চাই, মনে করি একটি যন্ত্রকে একটি কোড এক্সিকিউশন করার জন্য দেয়া হলো, এই কোড বা প্রোগ্রাম এক্সিকিউশন করার জন্য। এখন যন্ত্র কি করলো, প্রথম ১৭ মিনিট তার কিছু কাজ করার পর ৯ মিনিট সে ব্রেকে চলে গেল। অথবা আমরা বলতে পারি আমরা অফিসে কিন্তু ৮ ঘন্টা থাকি, কিন্তু ৮ ঘন্টা কিন্তু কেউ কাজ করে না। এখান থেকে এই যে ৮ ঘন্টার মধ্যে কেউ নামাজ যায়, কেউ লাঞ্চ আওয়ারে যায়। তাহলে এই যে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন এই যে ব্রেক গুলা প্রয়োজন হয়। তাহলে সে কাজ করে মূলত কতক্ষণ পর্যন্ত। আমাদের রেসপন্স টাইম হচ্ছে আমাদের টোটাল মনে করে ৮ ঘন্টা অফিসে থাকে, এটাই হচ্ছে আমাদের রেসপন্স টাইম। এর ভিতরে আমি যাই করি না, কিন্তু ৮ ঘন্টার মধ্যে কত ঘন্টা ইফেক্টিভলি কাজ করা হয় ওটাকে আমরা বলবো হচ্ছে আমি কতক্ষণ ইফেক্টিভলি কাজ করি। তাহলে আমি ৮ ঘন্টা অফিসে থেকে যদি ২ ঘন্টা অফিসের কাজ করি অ্যাক্টিভলি, তখন আমার ওই ২ ঘন্টা হচ্ছে এক্সিকিউশন টাইম। ঠিক যন্ত্রের ক্ষেত্রেও একই রকম, যে আমাদের শুরু থেকে সে মনে করি যে এখানে ১৭ মিনিট, আমি মিনিট এককে হিসাব করতেছি বোঝার সুবিধার জন্য। ১৭ মিনিট সে কাজ করার পর ৯ মিনিট ব্রেকে গেল, আবার ২৫ মিনিট কাজ করলো, ৯ মিনিট ইন্টারাপ্টে চলে গেল, এরপর আবারও ১৫ মিনিট কাজ করলো, তাহলে কাজটি শেষ করলো সে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, সে মূলত সে কাজ করেছে কতক্ষণ। তাহলে কাজ করেছে হচ্ছে সেখানে টোটাল কাজ করেছে সেখানে আমাদের হচ্ছে এই যে ৭৫ মিনিট। তাহলে টোটাল কাজ করেছে হচ্ছে ৭৫ মিনিট। এই ৭৫ মিনিটের মধ্যে সে মোট কাজের জন্য সময় নিয়েছে হচ্ছে ৭৫ মিনিট। এই ৭৫ মিনিটের মধ্যে সে ইফেক্টিভলি কাজ করেছে কত মিনিট, কাজ করেছে হচ্ছে ৫৭ মিনিট। এই যে ১৭, ২৫, ১৫। আর রেসপন্স টাইমটা হচ্ছে আমার যে সে কতক্ষণ ভালোভাবে কাজ করেছে বা ইফেক্টিভলি কাজ করেছে, এবং সে ব্রেক অর্থাৎ টোটাল যে যতক্ষণ এই কাজের পিছনে ব্যয় করেছে, সেই টোটাল সময়টাকে আমরা বলবো রেসপন্স টাইম। এবং এই মোট সময়ের মধ্যে যে সময়টাতে সে ইফেক্টিভলি শুধু এই কাজটাই করেছে, সেটাকে আমরা বলবো তার এক্সিকিউশন টাইম। তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে এক্সিকিউশন টাইম এবং হচ্ছে রেসপন্স টাইমের যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা। এখন আমরা এক্সিকিউশন টাইম এবং রেসপন্স টাইমের যে পার্থক্যের পরে আরেকটু বোঝার জন্য আমি এখানে একটা চিত্র দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে রেসপন্স টাইম, সিপিইউ এক্সিকিউশন টাইম এন্ড হচ্ছে থ্রুপুট। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করতে, একটা নির্দিষ্ট সময়ে যে কাজ করতে হয় তাকে বলা হয় থ্রুপুট। আর এখানে হচ্ছে রেসপন্স টাইম এন্ড হচ্ছে এক্সিকিউশন টাইম। এখানে একটু খেয়াল করি আমরা, এই যে রেসপন্স টাইম কিন্তু এতটুকু দেখাচ্ছে। মনে করি আমি এখান থেকে স্টার্ট করলাম এবং এখান থেকে স্টার্ট করে একটি কোড বা প্রোগ্রামকে সিপিইউ কে প্রসেস করার জন্য বললাম। তাহলে এই যে এখান থেকে সে প্রসেসর পর্যন্ত পৌঁছানোর জন্য সে যে টাইমটা অতিবাহিত করে বা বিলম্ব হয় তার, অর্থাৎ সে কিন্তু কাজ শুরু করেই নাই, অর্থাৎ সে প্রসেসরের কাছে পৌঁছাইতে এখানে একটা সময় ব্যয় হয়, এটাকে আমরা বলবো বিলম্ব বা আমাদের লেটেন্সি বলতে পারি। তাহলে এই যে টাইমটা এটা এখানে আসলো, আসার পর সে অরিজিনাল যে প্রসেসিং সেটা শুরু করলো, সিপিইউ প্রসেস করতেছে, প্রসেস করে কাজটি করলো, শেষ করে আবার ব্যাক করলো এখানে। তাহলে যে এই যে টাইমটা, এই যে এই সময়টা,
এতটুকু পর্যন্ত সময় কিন্তু সে কাজ করেছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এক্সিকিউশন টাইম। তাহলে আমাদের এক্সিকিউশন টাইম, তাহলে এক্সিকিউশন টাইম হচ্ছে প্রসেসর যে সময়টা ব্যয় করে কাজের জন্য, সেটা হচ্ছে মনে রাখবো কোন একটা যন্ত্রের প্রসেসর তার একটি নির্দিষ্ট কাজের জন্য যে সময় ব্যয় করে সেটাকে আমরা বলবো এক্সিকিউশন টাইম। আর আমার যন্ত্র শুরু থেকে অর্থাৎ সেই কাজটা শেষ করে এনে আউটপুট প্রকাশ করা পর্যন্ত যে হোল ডিউরেশনটা আছে মোট সময়, সেটাকে আমরা বলবো হচ্ছে রেসপন্স টাইম। অর্থাৎ রেসপন্স টাইমের ভিতরে তার যত বিলম্ব আছে যা কিছু আছে সব আসবে, আর এক্সিকিউশন টাইমের মধ্যে শুধুমাত্র আসবে ওই কাজের জন্য স্পেসিফিক ভাবে সিপিইউ যে সময়টা ব্যয় করে সেটাকে। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা আরো যে ইয়ার জন্য এই চিত্রটাও নিয়ে আসলাম। তো এরপরে আমরা যেটা বলতে পারি সংজ্ঞাটা দেখতে পারি এক্সিকিউশন টাইমের। তো আমরা বলেছি এক্সিকিউশন টাইম মানে হচ্ছে একটি নির্দিষ্ট কাজের জন্য সিপিইউ মোট যে সময় ব্যয় করে তাকে আমরা বলবো এক্সিকিউশন টাইম। এটা একটু মনে রাখবো, এক্সিকিউশন টাইমের যে সংজ্ঞাটা। আর এক্সিকিউশন টাইমের সংজ্ঞার পরে আমরা যেটা সেটা হচ্ছে আমাদের এই যে সিপিইউ এক্সিকিউশন টাইমের কথা বলেছিলাম। তো সিপিইউ এক্সিকিউশন টাইমের পরে আমরা দেখবো সেটা হচ্ছে রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম বলছিলাম যে রেসপন্স টাইম হচ্ছে টোটাল টাইম, অর্থাৎ যে সে সক্রিয়ভাবে কতক্ষণ কাজ করলো, বিলম্ব সব মিলাই যেটা সেটাই হয়। তো এখানে আরো কিছু বিষয় জড়িত রেসপন্স টাইমের সাথে। এখানে হচ্ছে প্রসেসর যে সময়টাই নেয় ইনপুট আউটপুটের জন্য সে ওয়েট করে, অপারেটিং সিস্টেমের যদি কোনো ডিলে থাকে, তারপর হচ্ছে মেমোরি থেকে কোনো ডাটা যদি সে রিড করে আবার প্রসেসরের কাছে যায়। অর্থাৎ আমাদের যে আমরা কাজটা করতেছি তাহলে আমরা এখানে ইনপুট আউটপুট ইউজ করতেছি, অপারেটিং সিস্টেম ইউজ করতেছি এবং আমার প্রসেসরকে ইউজ করতেছি। তাহলে যে প্রসেসরের যে টাইমটা সেটা আমরা বলছি এক্সিকিউশন টাইম। আর এর বাইরে আমাদের টোটাল ওই প্রসেসটা শেষ করে আসতে একটা যন্ত্রের মোট যে সময় সেটাকে আমরা বলছি রেসপন্স টাইম, এবং এটার সাথে অপারেটিং সিস্টেম এবং হচ্ছে কিছু ইস্যু জড়িত, ইনপুট আউটপুট, তারপর হচ্ছে আমাদের যে মেমোরি, এই বিষয়গুলো আমাদের এখানে জড়িত আছে। তো এখান থেকে মূলত রাখবো রেসপন্স টাইমটা। আশা করি বুঝতে পারছি যে মোট সময় যেটা আমাদের প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো রেসপন্স টাইম। তো রেসপন্স টাইমের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থ্রুপুট বলি, যেটাকে আমি অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে। এখান থেকে সংজ্ঞাটা মনে রাখতে হবে, একটি যন্ত্র বা কম্পিউটার নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে সেটাকে আমরা বলবো থ্রুপুট বলতে পারি এখানে। আচ্ছা, তাহলে আমরা এই যে টাইম গুলো বললাম সেগুলো আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কম্পিউটারের যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা কিভাবে হিসাব করা হয়। যদি এভাবে কোনো আসে তাহলে সেটা আমরা করতে পারি। তাহলে পারফরমেন্সটা কিভাবে হিসাব করা হয় সেটা আমরা দেখব। তো পারফরমেন্সের হিসাবটা যদি চলে আসি তাহলে আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি যে পারফরমেন্স ইকুয়াল 1/এক্সিকিউশন টাইম। এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করি একটি যন্ত্র এ সে 100 সেকেন্ডে একটি প্রোগ্রাম চালায়, আবার একটি যন্ত্র বি সে 125 সেকেন্ডে কিন্তু ওই সেম প্রোগ্রামটাই চালায়। তাহলে পারফরমেন্স অফ এ ইকুয়াল 1/এক্সিকিউশন টাইম অফ এ ইকুয়াল 1/100, আর পারফরমেন্স অফ বি ইকুয়াল 1/এক্সিকিউশন টাইম অফ বি ইকুয়াল হচ্ছে 1/125। তাহলে এখন যদি কোনটি ভালো সেটি বের করতে যায় তাহলে আমরা হুইচ ইজ বেটার, কোনটির পারফরমেন্স ভালো, কোনটি ভালো করেছে, তাহলে সেক্ষেত্রে পারফরমেন্স এর সাথে যদি বি কে তুলনা করি, পারফরমেন্স এ ডিভাইডেড বাই পারফরমেন্স বি, তাহলে পারফরমেন্স এ 1/100 ইন্টু পারফরমেন্স বি, যেহেতু নিচে আছে আমি এটাকে করতে 125 করে লিখলাম, হচ্ছে 1 চলে আসলো এখানে। তাহলে কোনটি বেটার, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 125, এটাকে আমরা 100 দ্বারা কি করব, ভাগ করব, তাহলে হচ্ছে 1.5 আমাদের। তাহলে আমরা এখানে হিসাব করলে 1.25, তাহলে 1.25 খেয়াল করবে এখানে পারফরমেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এক্সিকিউশন টাইম। তাহলে এক্সিকিউশন টাইমের ব্যস্তানুপাতিক কিন্তু পারফরমেন্স, আর এক্সিকিউশন টাইমের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এক্সিকিউশন টাইম যত বাড়বে পারফরমেন্স তত কমবে এখানে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম হচ্ছে এই যে এক্সিকিউশন টাইম কিন্তু এখানে হচ্ছে এ এর কম এবং বি এর বেশি প্রয়োজন। তাহলে আমরা এখানে বলতে পারি মেশিন এ ইজ 1.25
টাইম ফাস্টার অর বেটার দেন মেশিন বি। অর্থাৎ এখানে আমার এ মেশিনটার যেহেতু এক্সিকিউশন টাইমটা কি কম, তাহলে এখানে হচ্ছে পারফরমেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এক্সিকিউশন টাইম। তাহলে আশা করি বুঝতে পারছি, শুধু আমরা সূত্রটা মনে রাখবো, পারফরমেন্স ইকুয়াল 1/এক্সিকিউশন টাইম। আর তুলনাও করতে পারবো আমরা চাইলে। আর এটা হচ্ছে আমাদের একটি যন্ত্রের পারফরমেন্সের যে হিসাবটা, ওই হিসাবটাতে এখানে চলে আসলাম। আচ্ছা, এখন আমরা এই পারফরমেন্সের হিসাবের পর আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটাকে আমরা বলে গিগো বলি। তো এটার আসলে যে প্রনাউন্স, এটাকে কিভাবে উচ্চারণ করতে হয় তার একটা নিয়ম আছে এখানে, এইভাবে উচ্চারণ করা হয়, এখানে লেখা আছে। তো আমরা সবাই গিগোই বলি এখানে। তো মূলত কি বলা হয় এখানে, তো এখানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। তাহলে মনে করি আমি এই যে প্রাণীটাকে এমন কিছু কি করলাম, এই যে ইনপুট বা খাওয়ালাম যেটা সে হজম করতে পারে না, তাহলে সে হজম করতে না পারলে কিন্তু আমাকে আউটপুটে ওটাই বের করে দিবে। তাহলে আমার ইনপুটে যদি আমি গার্বেজ দিই, আউটপুটে কিন্তু গার্বেজ পাবো। অর্থাৎ সে যেটা হজম করতে পারবে, একটা নির্দিষ্ট প্রোগ্রাম যে ইনপুট গুলা নিতে পারে সে ধরনের ইনপুটই কিন্তু তাকে দিতে হবে। তাকে অন্য ধরনের ইনপুট দিলে কিন্তু চলবে না। যেমন ধরে মনে করি আমাকে কোনো একটা জায়গায় লিখতে বলছে হচ্ছে নেম, একটা ফিল্ড দিল, নেম একটা টেক্সট ফিল্ড দিল। এই নেম টেক্সট ফিল্ডে আমরা নাম না লিখে যদি রোল নাম্বার লিখি, তাহলে কি আমরা সঠিক আউটপুটটা কি পাবো? পাবো না। তাহলে আমরা যেটা আমার সে হজম করতে পারে, অর্থাৎ আমাদের যেটা ইনপুট, অর্থাৎ আমরা যদি ভুল ইনপুট দিই আউটপুটটা আমাদের ভুল আসবে, তাহলে হচ্ছে ব্যাড ইনপুট উইথ রেজাল্ট ইন ব্যাড আউটপুট। তাহলে আমরা যেখানে তাহলে আমরা তাহলে গিগো মানে বোঝা হচ্ছে এখানে আমরা যদি গার্বেজ ইন করি গার্বেজ আউট পাবো। এখানে গার্বেজ ডাটা যদি দিই আমরা গার্বেজ ডাটাই আউটপুটে পাবো। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যে ইনপুটটা সেটা আমাদের দিতে হবে, যেটাও যন্ত্র প্রসেস করতে পারে। মনে করি আমরা যে ক্যালকুলেটরে যখন হিসাব করি, ক্যালকুলেটরে হিসাব করার সময় আমরা জানি ক্যালকুলেটরে হিসাবের ক্ষেত্রে আমরা সবসময় ডিজিট দিই। এখন আমি 10 লিখলাম, ধরি আমরা এই যে ইংরেজিতে যে একটা আমাদের এই যে হরেফ আছে যেটাকে আমরা বলে ও বলি, যে এই যে ইউজ করি রুম, ROOM, রুম ইউজ করি। তাহলে আর এখানে 10 ক্ষেত্রে এখানে আমি 10 এটা একটা হচ্ছে সংখ্যা, 10 এটা একটা হচ্ছে সংখ্যা, আর এই যে রুমের ও এটা একটা হচ্ছে বর্ণ। এখন আমি যদি কোনো জায়গায় এই যে ক্যালকুলেটরে ভুলবশত অথবা কম্পিউটারে ভুলবশত 10 দিতে গিয়ে আমি যদি এটা 0 না দিয়ে একটা বর্ণ দিই ভুলবশত, তাহলে 1O এটা কি কম্পিউটার বা যন্ত্র প্রসেস করতে পারবে? প্রসেস করতে পারবে না। তাই এটাকে আমরা বলা হয় ব্যাড ইনপুট। এটা হচ্ছে ব্যাড ইনপুট। এটা যেহেতু প্রসেস করতে পারে না, সে আমাকে একটা এরর দেয়, সেটাকে আমরা বলবো ব্যাড আউটপুট। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমাদেরকে যে কোনো এই যে ফর্ম ফিল আপ করার সময় কোনো জায়গায় যদি আমরা ভুল ডাটা ইনপুট দিই, ধরি আমরা এখানে একটা এই যে নেমের স্থলে রোল নাম্বার দিয়ে সার্চ করলাম, সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে? ভেরিফিকেশন যদি থাকতো, এখানে নাম ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, এখানে নাম্বার ছাড়া কিছু দেওয়া যাবে না, এখানে সবসময় টাকা পয়সার উল্লেখ করতে হবে। তাহলে এই যে আমাদের বিভিন্ন ধরনের এই যে ভ্যালিডিটি চেক করার জন্য ফাংশন ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা একটাই জানবো শুধুমাত্র, গিগো মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। অর্থাৎ আমরা যদি ভুল ডাটা ইনপুট দিই আউটপুটটা আমাদের কি আসবে? রং আউটপুটটা আমরা পাবো। আচ্ছা, তো এখন এই যে রং আউটপুট এটা বুঝলাম। এখন হচ্ছে কম্পিউটার প্রসেসিং করে এই যে গতি প্রকাশ করা হয়, যেটাকে কম্পিউটারের গতি বলি আমরা। যে কম্পিউটার গতিকে প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি এই যে 1 ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ বোঝানো হয়। তো যদি আসে 1 ন্যানো ইকুয়াল কত, তাহলে 1 মানে হচ্ছে এই যে 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে আমি এখানে 1, এখানে হচ্ছে 100 কোটি, এখানে 9টা শূন্য দেব। তার মানে এটাকে আমরা হচ্ছে tan ইনভার্স 9। এখন পরীক্ষায় কি করে 1 ন্যানো না দিয়ে যদি পরীক্ষায় দিয়ে যায় 100 ন্যানো ইকুয়াল কত অথবা 10 ন্যানো সমান কত, তাহলে আমরা যেটা করবো 10 মানে সেখানে হচ্ছে এই যে আমাদের এখানে যে এখানে 9টা, এখানে একটা আমরা কি করব এখানে একটা শূন্য কম এখানে। অর্থাৎ আমাদের 1 ন্যানো ইকুয়াল হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ, আর 10 ন্যানো মানে হচ্ছে এখানে হচ্ছে এই যে 100 কোটি ভাগের 10 ভাগ। কিন্তু 100, তাহলে 100 কোটি ভাগের যদি 10 ভাগ হয়, তাহলে 100 কোটি ভাগের 10 ভাগ এখানে যদি 10 ভাগ হয়, তাহলে এই এখান থেকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে থাকবে 8টা থাকবে। তাহলে যখন বলবে 10 ন্যানো, তাহলে আমরা হচ্ছে 10 ডিভাইডেড বাই
এটা দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি 1/10 ইনভার্স কিন্তু 8। মনে রাখবো পরীক্ষায় যে ন্যানো দেখলেই হবে না, 1 আছে নাকি 10 আছে নাকি 100 ন্যানো আছে এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে কম্পিউটারের গতি হিসাব করা হয় কিভাবে সেটা জানলাম। সেটা হচ্ছে কম্পিউটারের গতি হিসাব করা হয় যে ন্যানো সেকেন্ডে হিসাব করা হয় কম্পিউটারের গতি। এরপরে কিছু তথ্য আছে গুরুত্বপূর্ণ। কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হচ্ছে কম্পিউটার দ্রুত নির্ভুলভাবে পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো করতে পারে। আর কম্পিউটারে ভুল কাজ, যে কাজে যদি ভুল হয়, ভুল ফলাফল দেয়া যায়, সেটাকে আমরা কিছুক্ষণ আগে পড়ছি। তো এর পুনরূপ গার্বেজ ইন গার্বেজ আউট। এরপর হচ্ছে কম্পিউটারের গতিকে তুলনা করা হয় বিদ্যুৎ গতির সাথে। এরপরে কম্পিউটার পারফরমেন্স বলে তো দ্রুত গতি, অর্থাৎ কত কম সময়ে সে কাজ করতে পারে। কম্পিউটারের ক্ষেত্রে মনে রাখবো কত কম সময়ে সে, অর্থাৎ কত ভালো কাজ করতে পারে। আমরা বলবো পারফরমেন্স মানে হচ্ছে এক্সিকিউশন টাইমটা যত বেশি কম প্রয়োজন হয় সেটাই হচ্ছে ভালো। আর কম্পিউটার কোন কাজের জন্য ভালো, সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক। একটা কাজ বারবার আমরা করতে বিরক্ত হয়ে যাই, কিন্তু কম্পিউটার প্রোগ্রাম লেখা আছে তার জন্য সে যে কোনো টাইমে এই কাজটা বারবার করতে পারে। সেক্ষেত্রে কোনো আমাদের মতো কোনো ধরনের তার যে বোর ফিল করে না। তাহলে সেক্ষেত্রে কম্পিউটার কোনটির জন্য, পুনরাবৃত্তিমূলক কাজের জন্য ভালো। আরেকটা কথা, এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে আমরা বলবো, যেই সকল কাজ চক্রাকারে সম্পন্ন হয় সেগুলোকে বলা হয় লুপিং বলে। আর কোন একটা প্রোগ্রাম যখন কাজ করে চক্রাকারের কাজগুলা যখন করতে চায় পুনরাবৃত্তিমূলক, তখন একটা স্টেটমেন্ট ইউজ করে, সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। মনে রাখবো কম্পিউটারে যে স্টেটমেন্ট আছে সেক্ষেত্রে আমরা বলি কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে দুই ধরনের কন্ট্রোল আছে, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে এই যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে যুক্তিমূলক কাজের জন্য, অর্থাৎ কম্পিউটার যুক্তিমূলক কাজ করে সেটাকে হচ্ছে আমরা হচ্ছে কন্ডিশনাল সত্ত্বেও সাপেক্ষে যে কাজগুলো করে, এবং এই কাজগুলো প্রোগ্রামিং এর ভাষায় যে স্টেটমেন্ট দিয়ে সলভ করা হয় সেটা করা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর চক্র আকারে যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় লুপিং, এবং হচ্ছে এই কাজগুলো সম্পন্ন করে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে। তো এই ছিল মূলত আমাদের আজকের যে এই যে কম্পিউটার পারফরমেন্স নিয়ে আলোচনা। তো আমরা পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে যে জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।